আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খলিল খলিল কেন পররাষ্ট্রমন্ত্রী, যেখানে বিএনপি একাধিকবার খলিলের প্রত্যেক দাবি করেছে মার্কিন নাগরিক, সে বাংলাদেশের কিভাবে নিরাপত্তা উপদেষ্টা হয়, এসব বিষয় নিয়ে আলাপ করছে। আপনি আপনি কি জানেন বিষয়টা নিয়ে? আমি যেটা জানি, খলিলকে তো অনেকদিনই আমাদের সহপাঠী, আমরা অনেকদিন ধরে চিনি তাকে। যাই হোক, সেটার অন্য বিষয়। খলিল লতিফুর রহমান সাহেব যখন আপনার কি সহপাঠী? না, সহপাঠী না, মানে আমাদের এক বছরের সমসাময়িক বলবো আর কি। তো খলিল লতিফুর রহমান সাহেবের কথা যদি মনে থাকে তোমার এবং রাজ্জাক ভাইয়ের, আপনারা যদি মনে থাকে, লতিফুর রহমান সাহেব যখন ছিলেন তখন শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে নেগোসিয়েশন যখন হচ্ছিল, তখন সে একটা ইনস্ট্রুমেন্টাল পার্ট অফ ইট, আর মাঝখানে সে ছিল। এবং এছাড়াও বিএনপির আমলে সে ইউনাইটেড নেশনস এর রিপ্রেজেন্টেটিভ ছিল, মানে আনটাগে, জেনেভাতে। হ্যাঁ, এবং বিএনপি ঘরানা আচ্ছা, তার পুরা ফ্যামিলিটাই বিএনপির ঘরানার পক্ষপাতী, এবং তারেকের সাথে এবং বিএনপির কিছু ব্যক্তিদের সাথে তার একটা সংযোগ ছিল সবসময়, যার জন্যে আজকে যে নাহিদ ইসলাম এবং জামাতের আমির সাদা শকুন, আমি সাদা শকুনই বলি তাকে, তারা একটা প্রেস ব্রিফিং করছিল বা প্রেসের সাথে কথা বলছিল, তখন তাকে বলেছে যে খলিল এতদিন ধরে একটা পার্টির, রাজনৈতিক দলের একটা স্বার্থ রক্ষা করে আসছে উপদেষ্টা পরিষদে। ছাত্র উপদেষ্টারা তারা সবাই রিজাইন করেছিল, কিন্তু সে রিজাইন করেনি। তাকে যদিও বিএনপি সালাউদ্দিন সাহেব খুলনাতে একটা বক্তৃতাতে দাবি করেছিল যে সে যেন রিজাইন করেন। এবং একটু আগে যেটা আলাপ করতেছিলাম অফ দ্য রেকর্ড, যে কি হলো আমার বিএনপিও মিটিং করে দুই ছাত্র উপদেষ্টা খলিলের প্রত্যেক দাবি করছিল। হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছিলাম, যে তারা মিটিং করে বের হয়ে এসেই বলে এই তিনজনকে অবিলম্বে রিমুভ করতে হবে। এখন এখানে একটা ডাইকোটমি, এটা সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো যে সারপ্রাইজ যে দিল তারা, আমি যখন দেখলাম তার নামটা যখন ঘোষণা করা হলো, তখন বেশ কিছু সংসদ সদস্যদের চেহারা একটু ডিফারেন্ট ছিল। আমি টিভির সময় টিভি দেখছিলাম, আমি সময় টিভিতে দেখলাম যে যেভাবে ফোকাস করছিল ক্যামেরাম্যান, তাতে অনেক সংসদ সদস্যই এটা পছন্দ করছে বলে মনে হলো না, কিন্তু কর্তা তো চাইছে যে তাকে মন্ত্রী করবে, এবং মন্ত্রী না, একটা প্রাইজ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। আর পররাষ্ট্রমন্ত্রী তাকে, আর একটা কথা, আমি এখানে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে একজনের সাথে ফোনে কথা বলছিলাম, সে আমাকে জানালো যে এটা আমেরিকার নির্দেশেই হয়েছে। আমেরিকা ডিপ স্টেট চায় যে খলিল তাদের স্বার্থ রক্ষা করবে, এই জন্যই তাকে নেওয়া হয়েছে। এবং আমি আশ্চর্য হব না, আলোচনাতে বাণিজ্য চুক্তি হয়েছে, সব জায়গাতে খলিল ছিল, প্রত্যেকটা চুক্তিতে খলিল ছিল, এবং বোয়িং এর চুক্তিতেও খলিল ছিল, উপস্থিত ছিল, যদিও পাবলিকলি সেটা জানানো হয়নি। এবং তারা সে আমেরিকার ইন্টারেস্টটা করবে, রক্ষা করার জন্যই তাকে নেওয়া হয়েছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে, সে খালি আমেরিকার ইন্টারেস্ট না, সে নেগোশিয়েট করবে ভারতের সাথেও, এবং ভারতের ট্যাসিট সাপোর্ট আছে নিশ্চয়ই, নাহলে তাকে নেওয়া হলো কেন, এটা আমি প্রশ্ন রাখলাম। কিন্তু আমার আশ্চর্য হব না যদি প্রেসিডেন্টের পজিশনের জন্য এখন অ্যানাউন্স করে ইউনূসকে তারেক, কারণ চাচা ভাতিজার ব্যাপার, তারা চাচার কি কথা দিয়েছে লন্ডনে আমরা তো জানি না। কি বলেন রাজ্জাক ভাই? জি, আচ্ছা, রাজ্জাক ভাইয়ের কাছে যাবো। এর আগে একটু আমরা যে আলাপ করতেছিলাম, বসে আসার আগে একজন লিখেছেন, এই প্রথমবার মাননীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে অন্য ধর্মাবলম্বীদের জন্য গীতা বা ত্রিপিটক পাঠ করা হয়নি, মানে হিন্দু ভাই অসাম্প্রদায়িক ভেবে বিএনপিকে ভোট দিয়েছিল, তাদের জন্য সমবেদনা। এটা তো আমি একটু আগেই, মানে আমরা অফ দ্য রেকর্ড বলতেছিলাম, আলাপ করতেছিলাম
যে ধর্মনিরপেক্ষতাকে কি জলাঞ্জলি দিল বিএনপি? কারণ ধর্মনিরপেক্ষতা তো কনস্টিটিউশনের মধ্যে আছে, এবং সেটা যদি থাকে তাহলে তো তাদের, কারণ অন্য ধর্মের যারা এমপি হয়েছে তারা কি করে খালি বিসমিল্লাহ বলেই শুরু করবে? কারণ তাদের তো ওখানে নিরপেক্ষভাবে দেওয়ার কথা। আর একটা জিনিস এখানে লক্ষণীয়, সংসদ সদস্যরা যারা শপথ নিলেন, আমি আগের যেসব শপথ দেখেছিলাম এবং খালেদা জিয়ার সময় শপথও দেখেছিলাম, ওখানে একটা শব্দ ছিল যে সংবিধানকে রক্ষা করব আমরা, সংসদ সদস্যরা। সেটা ক্যাবিনেটের ব্যাপারে আছে, কিন্তু সংসদ সদস্যরা ওই শব্দটা কেন বাদ গেল বুঝলাম না আমি। তারা সবকিছু বলতেছে, খালি সংবিধান শব্দটা ওখানে নাই। এটা আমি শপথটা পুরাপুরি ভালো করে আবার দেখতে হবে কনস্টিটিউশনে কি লেখা আছে এবং কিভাবে সংসদ সদস্য শপথ নেয়। ওইটাকে তার ইংরেজির থেকে বাংলা আপনি একটা স্ট্যাটাসও দিয়েছেন, খলিল কেন পররাষ্ট্রমন্ত্রী? জি, এখন হচ্ছে কি, একটা তো ইন্ডিকেশন, যেখানে আমরা বলি বিএনপি ভুল করছে নাসিমুল গনিকে ক্যাবিনেট সেক্রেটারি করে, খলিলকে আপনার কি বলে না পররাষ্ট্রমন্ত্রী করে। এখন দেখেন ইউনূস যখন লন্ডনে যায় তার সবার সাথে কে হয়েছিল? খলিলুর রহমান। খলিল কিন্তু টেবিলে কথা বলেছিল, এবং মানে খলিলে গিয়ে আপনার তারেক রহমানকে আমন্ত্রণ করে অর্থ লিখে সেখানে মানে প্রাইমারি আলাপটা সে করে আসছিল। তারপরে আপনি তো বলছেন যে লতিফুর রহমান 2001 সালে লতিফুর রহমান যখন প্রধান উপদেষ্টা, লতিফুর রহমানের সেক্রেটারি কে ছিল? এই খলিল ছিল। তাহলে বিএনপির ক্ষমতা আসার পিছনে হয়তো খলিলের অনেকগুলো অবদান আছে। খলিলের তো আরো গত আন্দোলনের সময় সে প্রাইভেট ইউনিভার্সিটির ওনারদের একজন হিসেবে আন্দোলনের সময় প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েদের আন্দোলনে সংযুক্ত করার পেছনে তার একটা রোল ছিল, তখন অবদান বড় রোল ছিল তার, এবং ফ্যামিলির বড় রোল ছিল। আর এখন তো হচ্ছে যে এখানে যেহেতু আন্দোলনটা হচ্ছে ডিপ স্টেটের সাহায্যে সম্পূর্ণ প্রত্যক্ষ, মানে আর এটা লুকানো ছিল না, প্রত্যক্ষ। এবং খলিল আপনার আমেরিকার একজন আস্থাবাদন মানুষ, এমন আমেরিকার হয়তো ডিজায়ার ছিল যে তাকে করা হোক। এখন এই যে আলামত দেখতেছি আমরা, এই আলামতে মনে হচ্ছে ইউনূস সাহেব হয়তো একজন লিখেছেন নাসিমুল গনি একবারও মহামান্য রাষ্ট্রপতি সম্বোধন করেন নাই, বিষয়টি নিয়ে কিছু আলাপ করবেন। শুধু রাষ্ট্রপতি বলেছে, সে মহামান্য বলে নাই, না একবারও বলেনি। মানে এটা কি আজকে কি মানে উনি কি ইয়ে করছে? আমি শুনি নাই এটা আমি শুনেছি মহামান্য বলে নাই। ঠিক আছে। দেখেন মানুষ কিন্তু সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু খেয়াল করে, যারা দেখে সূক্ষ্ম বিষয়গুলো দেখা করে। তারপরে দেখেন আপনার জামাতিরা মানে ইয়ার সময়, ওই পূজার সময় যাইয়া আপনার হিন্দু মঠবে যাইয়া গীতা পাঠ করলো, আর তাদের মানে আপনজন মায়ের পেটের ভাই মানে প্রধানমন্ত্রী হইলো, সেখানে আপনার নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী, দীর্ঘদিনের প্রথা অনুযায়ী গীতাটা পাঠ করা দরকার ছিল, যেটা মানে আপনার সেলিম ভাই বলছেন, বা আমরা সবাই আমাদের এটা শুনতে তো আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। আজকে সেটা মানে ব্যত্যয় ঘটলো। গেস্ট আসছে ইন্ডিয়া থেকে, যে আসছে স্পিকার আসছে, তাকেও তো শোনানোর জন্য করতে পারতো এটা। দেখা যাক এখন মানে কোথাকার পানি কোথায় গড়ায়, আমরা তো মানে দেখা উল্লাহ, আমরা তো আর মানে এটার পার্ট না। আচ্ছা ভাই, রাজাক ভাই, এই যে এই যে বিএনপি যখন শপথটা নেয় নাই, এই স্ট্যান্ডটাকে আপনি কিভাবে দেখেন? কে বিএনপি দ্বিতীয় শপথটা নেয় না, এটা তো দ্বিতীয় শপথটা তারা নেয় নাই। তো তাদের আপনার ধরেন জুলাই সনদ যদি তারা সম্পূর্ণভাবে, তারা যেভাবে প্রকাশ করছে ইউনূস গভর্নমেন্ট, এভাবে যদি তারা করে, তাদের তো সামনের দিকে তাদের পথ অন্ধকার। কারণ হচ্ছে যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কোন জায়গায়? আপনার ওই উচ্চ কক্ষ। আরেকটা আছে বোধহয় 70 অনুচ্ছেদটা, সেই ব্যাপারে আছে। মনে করেন যে 70 অনুচ্ছেদ কিন্তু বলা হয় যে
আপনার সংসদ সদস্যদের স্বাধীনতা নাই, কিন্তু আজকে আমাদের মতো দেশে যখন ফ্লোর পরিবর্তনের যখন আপনি সুযোগ পাবেন, তখন তো বেচা কিনা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তখন এই ডিপ স্টেট প্রত্যেক দিনই আপনার এটা চেঞ্জ বদলাবে, লোকজন কিনবে আর বেচবে। তো এখন এসব কিছু কিছু বিষয় আছে, হয়তো তারা সেটা মনে করছে যে তাদেরই ক্ষতি হবে, এটা দেশের জন্য কিছু এমন কিছু করে। অস্ট্রেলিয়ার সিনেটে একটা মুসলিম সিনেটর, একটা মুসলিম সিনেটর ওই আরেকটা পার্টির বিলে ফিলিস্তিনিদের পক্ষে বিলে ভোট দেওয়ার কারণে তাকে প্রত্যাগ করতে হয়েছে অস্ট্রেলিয়া। দেখেন হ্যাঁ, আপনি তো ইউ ক্যানট গো এগেইনস্ট ইউর ডিসিপ্লিন, যাইতে পারেন না। আপনি তো একটা শপথ নিয়ে, আপনি তো একটা পার্টির আপনি যদি ভালো না লাগে ইউ ক্যান রিজাইন, আপনার রিজাইন করার আপনার সেই অধিকারটা আছে। সবকিছু মিলাইয়ে তারা হয়তো এটা ভাবছে বা চিন্তা করছে যে না, এটা ঠিক করে তারা যে নোট অফ ডিসেন্ট গুলো তারা দিয়েছিল, তারা সেটার উপরে করছে। আর 2 নম্বর হলো সংবিধান তো আসলে নাই এখানে। তো সংবিধানে যদি না থাকে সেখানে তো সে আরেকটা জামানা পড়বে। আজকে কিন্তু গণভোট সম্পর্কে একটা রিট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, অলরেডি রিট হয়ে গেছে। এখন রিট হয়ে গেছে দেখি, এখন যেহেতু বিএনপি ক্ষমতায় আছে, এখন সেই রিটের ফলাফল হয়তো বিএনপির পক্ষে আসবে, যেখানে আমরা খোকন টোকন এরা আছে। এই রিটগুলো আবার কি জানেন, অনেকে নিউজ করার জন্য করে, বুঝছেন? গভর্নমেন্ট পার্টি যদি অ্যাডামেন্ট হয়, তাহলে যে রিট হইছে এইটা নিয়ে কিন্তু আজকে কেউ বলতো, কিন্তু তারা এতগুলো মিডিয়া ছিল, এটা নিয়ে রিট হইছে একটা নিয়ে বলে ফেলতো। হ্যাঁ, সেটা বলছি না। এখন গভর্নমেন্ট তো এখন চেঞ্জ হচ্ছে, দেখি এখন বিচারকদেরও মতামত ভিউ হয়তো চেঞ্জ হইতে পারে, কারণ বিচারকটা এখন চাইবে যে গভর্নমেন্ট কি চায় এটার উপরে নির্ভর করবে। গভর্নমেন্ট হয়তো যদি গণভোটটা যদি বাতিল হয়ে যায়, তাহলে তো বিএনপি একটু হালকা হয়ে গেল, ওই যে আপনার জামাতের এই আচ্ছা, হ্যাঁ, আমি প্রশ্ন করার আগে জিজ্ঞেস করে নি, আইনমন্ত্রী কাকে করেছে? আইনমন্ত্রী ইয়েটা নিশ্চিত না, আমি টেলিভিশনে শুনতেছিলাম ওই ঝিনাইদাতে উল্লাস করতেছিল তারা, কারণটা হচ্ছে তাদের অ্যাটর্নি জেনারেল আইনমন্ত্রী হয়েছে। আচ্ছা, হ্যাঁ, প্রশ্ন করো বাড়ি। আপনি এই যে শপথ নিয়ে যে শপথটা হলো, শপথে আমার মনে হয় সামনের দিকে থেকে বলবেন নাই। না, আমি বলি, ওটা শপথটা নিয়ে আজকে আমি প্রথমেই আলাপ করতে চেয়েছিলাম, কিন্তু প্রশ্নটা আমরা অন্যদিকে গেছিলাম। শপথে বিএনপির মধ্যে অনেক ঝানু রাজনীতিবিদ আছে এবং ঝানু কনস্টিটিউশন সম্পর্কে খুব ভালো জানে তারা, এবং তারা কনস্টিটিউশনটাকে আপহোল্ড করে রেখেছে। সে ব্যাপারে আমাদের একটা বিজয় হয়েছে, কারণ 72 সংবিধানে তারা অঙ্গীকারবদ্ধ। এটা স্পষ্ট বিএনপি বার্তা দিয়ে দিল জনগণকে এবং সমস্ত পার্টিকে। দ্বিতীয় পর্যায়ে তারা প্রথমে জামাত এবং এনসিপি বলল আমরা 11 দলীয় জোট বলল আমরা শপথ নিব না, কারণ এটা সংস্কার শপথটা নেয়নি। সংস্কার শপথ তারা নিতে পারে না আইনত। আচ্ছা, আসাদুজ্জামানকে আইনমন্ত্রী করেছে। আচ্ছা, তো শপথে দ্বিতীয় শপথটা আইনত এবং অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল টোটালি, কারণ এইটা সালাউদ্দিন বহুবার বলে এসছে, এবং আজকেও তার প্রথমে শপথের শুরুতেই সে বলেছে যে এটা নেওয়া যাবে না, তার কারণ এবং সমস্ত সংসদ সদস্য বিএনপি পক্ষের একমত। এবং দ্বিতীয় লেভেলে যখন দুপুরবেলা ইন্ডিপেন্ডেন্ট এবং জামাত এনসিপিদের শপথ পড়ানো হলো, তখন রুমিন ফারানা উঠে চলে যায় দ্বিতীয় শপথের সময়। রুমিন ফারানা কিন্তু এই শপথটা নেয়নি। আমি অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট সবাই তো দ্বিতীয় শপথ, বিএনপির লোকেরা, হ্যাঁ, তারা ইন্ডিপেন্ডেন্ট যারা ছিল তারা কেউ দ্বিতীয় শপথ নেয়নি, খালি জামাত আর এনসিপি, ওই 77 জন মাত্র নিয়েছে দ্বিতীয় শপথ। এবং এটার থেকে এটা কোনো কনস্টিটিউশনাল ডেডলক হবে না আমার মতে, আমার রাজনৈতিক প্রজ্ঞা থেকে আমি দেখতে পাচ্ছি, এবং কনস্টিটিউশনটা আমি আরেকবার সকালবেলা দেখলাম।
এটাতে কোনোভাবেই কনস্টিটিউশনাল কোনো পর্যায়ে যাবে না। বিএনপির এজেন্ডা হচ্ছে 31 দফাটাকে। ক্যাবিনেটটা কেমন লাগলো আপনার? আচ্ছা, এবার এই সেন্টেন্সটা শেষ করি। বিএনপির এজেন্ডা হচ্ছে এখন 31 দফাটাকে তারা কিভাবে সংসদে উপস্থাপনা করবে এবং কিভাবে তারা পাশ করাবার চেষ্টা করবে, 31 দফার প্রত্যেকটা দফা। এবং ক্যাবিনেটটা আমি বলবো পুরান নতুন মিলিয়ে মোটামুটি হয়েছে। এখন দেখার বিষয় ক্যাবিনেট কে কি করে। যেরকম পুরানদের মধ্যে যে টুকু, আমাদের বন্ধু মানুষ টুকু সিরাজগঞ্জের, তাকে দেওয়া হচ্ছে বিদ্যুৎ। সে আগেও বিদ্যুতে ছিল। এখন দেখতে হয় সে বিদ্যুৎটাকে, শেখ হাসিনার যে পলিসি ছিল সেই পলিসিগুলোকে ফলো করে, না অন্য কোনো নতুন পলিসি আনে, খাম্বা পলিসি যেটা আগে করে গেছে সে এবং তারেক মিলে, এবং এটা কিভাবে চায়। এবং মিলন সাহেব, এডুকেশন মিনিস্টার, হি ওয়াজ এ গুড মিনিস্টার, নো ডাউট অ্যাবাউট ইট এট দ্যাট টাইম। ওই পুরো ক্যাবিনেটের খালেদা জিয়ার ওই টাইমের মিনিস্টারের মধ্যে মিলন একমাত্র ব্যক্তি যে একটু কাজ করেছিল। এখানেও দেখার বিষয় শিক্ষামন্ত্রী হিসাবে সে কিভাবে সেটাকে আচ্ছা, হোম মিনিস্টার সালাউদ্দিনকে দেওয়ার মানে হচ্ছে, আমি যা বুঝতেছি, সে চাচ্ছে বিএনপির ঘরানার লোককে তার সাথে রাখতে। সে জামাতের এজেন্ডা ফুলফিল করবে না, আওয়ামী লীগের এজেন্ডাও ফুলফিল করবে না। এটা আমি লিখে দিতে পারি এখন একদম। এর মধ্যে আওয়ামী লীগের উপর প্রতিহিংসা নিতে পারে তো সে। আওয়ামী লীগের সালাউদ্দিন সাহেবের একটা নিজস্ব পার্সোনাল ভেন্ডেটা আছে টুয়ার্ডস আওয়ামী লীগ। এটা যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা না বুঝে তাহলে আমার বলার কিছু না। আমি একজন আওয়ামী লীগের হয়েই বলতে পারছি, এবার বুঝতে পারছি তার প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর যখন উচ্চারণ করে তার মধ্যে একটা দেখা যায় যে আওয়ামী লীগের প্রতি তার একটা আক্রোশ আছে, কারণ সে মনে করে আওয়ামী লীগ তাকে অনেক ক্ষতি করেছে তার। আচ্ছা, জামাতের প্রতিও তার একটা প্রচ্ছন্ন ভাবে একটা মানে আক্রোশ বলবো না, বিতৃষ্ণা আছে। সে জামাতকেও খুব একটা পছন্দ করে না। তো তাকে ছাত্র দলের নেতা ছিল, তো শিবিরের সাথে ছাত্রদের সম্পর্ক তো ভালো ছিল না তখন। না, ভালো ছিল না কখনোই। এবং সে শিবিরকে পছন্দও করে না, এটাও আমি জানি যে শিবিরকে পছন্দ করে না। এবং ক্যাবিনেটের সবচেয়ে ইন্টারেস্টিং কেসটা হচ্ছে নারী বিষয়ক মন্ত্রী। নারী তো নাই মন্ত্রী, দুইটা মাত্র প্রতিমন্ত্রী করেছে নারী। ইলেকশনে দেখলেন নারীকে খুব লিমিটেড কয়েকটা আসন দেওয়া হয়েছে। প্লাস হচ্ছে জামাতের তো নীতিগতভাবে নারী নেই না। এখন এই যে পরবর্তীতে হয়তো নারী কিছু নিবে, তারা যে সংরক্ষিত আসন আছে ওখানে তো বিএনপির নারীরা আসবে নারী আসনে। তো তখন তো যদি এটাকে, এখন তো এক একজনের মন্ত্রীকে 3-4টা পোর্টফোলিও দেওয়া হয়েছে। তো এখন হয়তো ওই পোর্টফোলিও ভাগ করার পরবর্তীতে হয়তো এমনও হতে পারে এই ডক্টর জাহিদকে নারী বিষয়ক সরিয়ে অন্য কোথাও দিতে পারে, সেটা আমার ধারণা। এই প্রথম বাংলাদেশে পুরুষকে মহিলা বিষয়ক মন্ত্রী করা হয়েছে। এটা হচ্ছে হিস্ট্রি, এটা হচ্ছে আইরনি। দ্য মোস্ট আইরনিক্যাল মিনিস্ট্রি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড হিয়ার। শামা ওয়াহিদ তো ছিল ওখানে ইলেক্টেড, তো শামা ওয়াহিদকে প্রতিমন্ত্রী না বানিয়ে তাকে তো স্বাস্থ্যমন্ত্রী মানে ওখানে মহিলা বিষয়ক শামা ওয়াহিদ যেহেতু বিএনপি বিরোধী দলে থাকতে ওই ডিপ্লোম্যাটদের সাথে মিটিং গুলোতে শামা ওয়াহিদ থাকতো। ওই যে ডেভেলপ করছে ওইখান থেকে পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী করেছে। তাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করেছে আমি জানি, কিন্তু মহিলা বিষয়ক তো আফরোজাকেও করতে পারতো। হ্যাঁ ছিল, তাদের হাতে ছিল, কিন্তু কি কারণে করেছে একমাত্র তারই কি জানে। সেলিমা খানের মতো নেতৃত্ব আছে দলে, সেলিমা খানের মতো নেতৃত্ব দলে আছে, কত মানে প্রবীণ নেত্রী, কিন্তু উনি টেকনোক্র্যাট হিসেবে আসতে পারতেন। কিন্তু উনি তো আসেন নাই টেকনোক্র্যাট হিসেবে, একমাত্র নারী সংসদ সদস্য হবেন। নারী সংসদ সদস্য আমার কেন জানি ধারণা, আমার কেন জানি মনে হচ্ছে নারী সংসদ সদস্য হওয়ার পরে এই যে ক্যাবিনেটটা, এই ক্যাবিনেটটা সম্প্রসারণ হবে এবং কিছুটা রদবদল হবে, এটা আমার কেন জানি ধারণা। আমি যদি রাজাভাই কোনো বন্ধু বান্ধব আছে কিনা ক্যাবিনেটে, শুনি রাজাভাই ক্যাবিনেটে কেমন হলো আপনার কাছে? আছে, আমার ক্লাসমেট আছে আর কি, ক্লাসমেট পুরানো বন্ধু মিন্টু,
মিন্টু, আব্দুল আল মিন্টু। আপনাদের শিল্পপতিদের সাথে বন্ধুত্ব ভাই? না, আমার স্কুল জীবনের বন্ধু, আমরা একই রুমে ছিলাম 2 বছর, এই আর কি। তারপর থেকে এখন যোগাযোগ নাই। তারপর আছে ওই আরিফুল হক চৌধুরী, আমার বইয়ের ভাগিনা, এই আর কি। আরেকজন আছে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রশাসন কল্যাণ মন্ত্রী আর কি, সিলেটের। আচ্ছা, আমার শ্বশুর বাড়ি তো সিলেটে। আচ্ছা, আপনার বাড়িও সিলেটে? আরেকটু মৌলভীবাজার জেলার লোক, আমিও মৌলভীবাজার জেলার লোক। আমাকে একবার বললো, দেখো আমরা তো সিলেটের না, আমরা মৌলভীবাজার থেকে আসছি, এর জন্য আমাদেরকে মানুষ পছন্দ করে না, আমাদেরকে সবাই এখান থেকে বের করতে চায়। এটা আমাকে বলে কনভিন্স করতেছিল। আমার পরিচিত দুজনেই আছে, এক খলিল আর হচ্ছে মির্জা ফখরুল। মির্জা ফখরুল আমার ভাবির দিক দিয়ে আত্মীয় হয়, আমার বড় ভাবি মারা গেছে উনি গত 2 বছর আগে। ওনার দিক দিয়ে ওনাদের বাড়ির জামাই আর কি, আমার ভাবিদের বাড়ির জামাই আর কি উনি। আর মিন্টু তো, মিন্টুর বাড়ি তো আপনার রাজাক ভাই, মিন্টুর বাড়ি তো আপনাদের নোয়াখালী, দাগন ভুইয়া বাড়ি। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে কি, সবচেয়ে আপনার বিস্ময়ের ব্যাপার, মির্জা আব্বাসের মতো লোক ক্যাবিনেটে নাই, তারপরে মতো নাই, তারপর আরেকটা ইয়াং মানে সোহেল, এর নাম কিনা হাবিব নবী সোহেল, ও কিন্তু সমস্ত সংগ্রামে কিন্তু মানে সামনে ছিল। তারপরে আপনার রুহুল কবির রিজভী, রিজভীর অবদান বিএনপি বলে কিভাবে আমি ঠিক বুঝি না। যাই হোক, এটা হয়তো সামনের দিকে রিসাবল হইতে পারে, এরা হয়তো সামনের দিকে আসতেও পারে, কারণ এরাই তো বিএনপি কে ধরে রাখছে। আপনার 2 জন বীর মুক্তিযোদ্ধা, মন্ত্রণালয় অনেকে বলতেছিল যে ফজলুর রহমানকে আনা হবে। এটা হয়তো মানে মানুষের দাবি ছিল। এখন বিএনপি মনে করছে যে মানে মির্জা, আরে ওনার নাম হাফিজ সাহেব বোধহয় অধিকতর ওদের আর কি, অধিকতর ওদের কনফিডেন্সের মধ্যে আছে। সময় এই সাইফুর রহমানকে চেয়ারপারসন, হাফিজ বিএনপি করে নেই, আলাদা একটা বিএনপি করে নেই, করছে। এবং আমার মনে আছে নির্বাচন কমিশন কিন্তু ইয়ার চিঠিটা কি, একটা চিঠি পাঠিয়েছিল মির্জা, আরে মানে মেজর হাফিজের নামে, সেটা নিয়েও পরে কথা ছিল। যাই হোক, এখন আবার তো ওদের যায় আসে, কিন্তু মূল জায়গায় তো তারা ঠিক আছে, এখন ফজলুর রহমানের ডিফেক্টটা হইলো, ফজলুর রহমান বঙ্গবন্ধুর কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে। ফজলুর রহমান ইজ ভেরি আনস্টেবল পারসন, ভেরি আনস্টেবল পারসন। কারণ ফজলুর রহমানকে কখনো মিনিস্টার করবে না। আমি অনেকে স্ট্যাটাস দিত বঙ্গবন্ধু বলবে, বঙ্গবন্ধু বলবে, বিএনপি তো বঙ্গবন্ধু বলার দল না, বঙ্গবন্ধু বলে না। এটাই মেইন সমস্যা। কারণ হাবিবুর রহমান হাবিব ছাত্রলীগ থেকে গেছে বিএনপিতে, যাদের হাবিবুর রহমান হাবিবও সুযোগ পায়নি। আর অর্থমন্ত্রী পাস করে নাই। আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে অর্থমন্ত্রী হচ্ছে কি আমির খসরু, না আমির খসরু। আমি এক্সপেক্ট করছিলাম আমির খসরু হবে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী তো রেজা কিবরিয়া হবে টেকনোক্র্যাটে, বা রেজা কিবরিয়া জিতেছে, পাস করে এসছে। হ্যাঁ, কিন্তু রেজা কিবরিয়াকে দেয়নি কেন জানি না। সে তার বাবা যেহেতু আওয়ামী লীগের ফাইন্যান্স মিনিস্টার ছিল। সেটাও না, ওর কথা ঠিক নেই, আনস্টেবল ম্যান, ও আর একটা আনস্টেবল পারসন। আমি একজন জিজ্ঞেস করছিলাম, শুধু বিএনপিতে মাত্র আসছে, যদি তাকে প্রতিমন্ত্রী করে প্রথমে, উনি রাজি হবেন দেখে, প্রতিমন্ত্রী যদি করেন সাথে সাথে বিএনপি ছেড়ে বাংলাদেশে চলে যাবে, উনি হচ্ছে সেই মুডের লোক। মানে এ হচ্ছে আরাক ইউনুস, পাওয়ার হাংরি। এখন দেখার বিষয়, দুজন ফুটবলার কিন্তু এই ক্যাবিনেটে, আবার প্রশ্নটা করো, আমি সরি মিস করে দিলাম। ফুটবল জাতীয় দলে ফুটবল খেলতো 2 জন। ও হ্যাঁ, আমিনুল হক এবং মেজর হাফিজ, হ্যাঁ ফুটবলার, তাকে তো ক্রীড়ামন্ত্রী করেছে, নাম করে ফুটবলার ছিল, সে ক্রীড়ামন্ত্রী হয়েছে।
এখন দেখা যাক সে ক্রীড়ামন্ত্রী হয়ে ক্রিকেটটাকে সে কি করে এবং ফুটবলকে কি করে, কারণ সালাউদ্দিনও নাই এখানে, এখন সাকিবও নাই, তো এখন কিভাবে তারা মুস্তাফা ইয়েও নাই আমাদের এমপি সাহেব কি নাম মাশরাফি, তো এরা যখন নাই। এবারে আসিফ প্রসঙ্গে যায়, আওয়ামী লীগের কি হবে এখন? আওয়ামী লীগের কি আক্রোশে পড়বে? আওয়ামী লীগের যে সারা দেশে অফিস খুলতেছে আওয়ামী লীগের দেখার বিষয় এখন এই ক্যাবিনেট হওয়ার পরে তারেক তার অঙ্গীকারটা রাখে কিনা, যেটা মানে কথিত আছে যে তাকে যেভাবে তাকে আনা হয়েছে এবং তাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে, তার দেখার পরে যদি আওয়ামী লীগের যেটা করতে হবে, আমি ওপেনলি বলবো, আজকে এতদিন বলি নাই, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সহ সবার প্রতি আমার আহ্বান যে আপনারা দয়া করে কারোর উপরে বসে থাকেন না। ভারত বা ওয়াকার বা তারেক কি আপনাদেরকে আনবে? আপনারা সাংগঠনিকটাকে ঠিক করেন এবং মাঠে নামেন, কারণ মানুষ দেখতে চায় আপনারা মাঠে আছেন, জনগণের সাপোর্ট আপনাদের প্রতি আছে। তো আমি জানি না শেখ হাসিনা নেত্রী এটা আমার কথা শুনছেন কিনা। আমি অটো আওয়ামী লীগের সভাপতি হিসাবে তার কাছে আহ্বান জানাবো যে আপনি আপনার সমস্ত যত নেতৃবৃন্দ আছেন তাদেরকে দেশে আসতে বলেন, দরকার পড়লে তারা জেলে যাবে, অ্যারেস্ট হবে, কারণ বাংলাদেশের এমন কোনো জেল নাই যে এত শত শত হাজারে আওয়ামী লীগ কর্মীদেরকে তারা জেলের মধ্যে রাখতে পারে। তো রাজনীতি করতে গেলে জেলে যেতে হয়, সুতরাং তাদের উচিত, এবং যারা আমরা তো রিটায়ার্ড, আমরা বিদেশ থেকে বুদ্ধি দিতে পারি। এবং আরেকটা কথা বলবো, এই মুহূর্তে 5ই আগস্টের পরে যেসব অ্যাক্টিভিস্ট ইনক্লুডিং ফজলুল বাড়ি, রাজ্জাক ভাই, আমি এবং আরো অনেকে, রোকেয়া প্রার্থী কয়েকজন, আর সাহেল আহমদ লোপা, আব্দুল আওয়াল, অনেকে আছে যারা, বিপুল, সাইফুল আমিন, রমণিতা, অনেকেই আছে যারা কন্টিনিউয়াসলি আপনাকে সাপোর্ট দিয়ে গেছে এবং কন্টিনিউয়াসলি আওয়ামী লীগের পক্ষে হয়ে কাজ করে যাচ্ছে এবং করে যাবে। তাদের কথাগুলো একটু শুনেন, তারা যে অ্যাডভাইস গুলো দেয়, এবং ডিজিটাল এবং একভাবে আপনারা আসবেন সামনে গিয়ে, আপনারা ডিজিটালি অ্যাক্টিভ থাকতে হবে। আপনারা এমন কোন লোককে আনবেন না যে জানে না ডিজিটাল কি। আমরা এই বয়সে যদি আমরা জানতে পারি ডিজিটালি অ্যাক্টিভ থাকতে পারি, তারা কেন পারবে না? তারা তো আমাদের থেকে 20-22 বছরের ছোট, তারা উচিত ডিজিটালি তারা অ্যাক্টিভ হওয়া এবং জানা যে এখানকার আমাদের মনোভাবগুলো কি। বিদেশে যারা আছে বা দেশেও যারা আছে, যেরকম রাজ্জাক ভাই মতন লোক এবং আরো অনেক অনেস্ট লোক আছে যারা আওয়ামী লীগের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, তারা নিশ্চয়ই তাদের বুদ্ধি দিয়ে আপনাদের ভালো চাই বলেই বুদ্ধি দিচ্ছে। আপনারা যদি তার মধ্যে থেকে কিছুটা নিয়ে আপনাদের কার্যক্রম করেন, আপনাদের নিজস্ব এজেন্ডা আছে জানি, তারপরে আপনার ওখান থেকে নিতে হবে। এবং এই মুহূর্তে আমি বলবো আপনাদেরকে প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিতে হবে এবং আপনারা এগিয়ে আসেন। এগিয়ে না আসলে জনগণের সাপোর্ট পাবেন, আপনারা জনগণের সাপোর্ট পাবেন, এর মধ্যে কোনো ভুল নাই। আমি কারোর নাম নিব না, কাকে বাদ দিবেন, কাকে কি করবেন সেটা আপনার বিষয়, এবং আপনি এখনো দলের নেত্রী, আপনি যদি চান তাহলে আসেন। এবং প্রথম কাজ হচ্ছে আমাদের সংগ্রাম করে আমাদের বিরুদ্ধে যে একটা অর্ডিন্যান্স জারি করেছে, তারেককে বুঝিয়ে হোক, যেভাবেই হোক, তাদেরকে এই অর্ডিন্যান্সটাকে বাতিল করতে হবে এবং আইসিটি কোর্ট যে হয়েছে সেটাকেও বাতিল করতে হবে। তাহলে বঙ্গবন্ধুকে আদর্শ দেশে থাকবে, নাহলে এরা যেভাবে নেমেছে তাতে বঙ্গবন্ধু আদর্শকে তারা ধরে রাখতে পারবো কিনা আমার একটু সন্দেহ আছে। এটা আমার বক্তব্য আওয়ামী লীগের প্রতি। ওকে, এবং আমি